আসসালামু আলাইকুম। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এটি সৌজন্য সাক্ষাৎ যে কোনো সময় হতেই পারে, কিন্তু যেখানে 10 নভেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাতের পর 4.5 মাস পর এসে গত 19শে মার্চ সাক্ষাৎ করলেন জেনারেল ওয়াকার প্রধান উপদেষ্টার সঙ্গে। তারপর 19শে মার্চ থেকে 30শে মার্চের মধ্যে আরো একটি সৌজন্য সাক্ষাৎ, এটা কি অনেকের কাছে একটু অস্বাভাবিক মনে হতে পারে না? যদিও এই সৌজন্য সাক্ষাৎ বিষয়ে সশস্ত্র বাহিনীর জনসংযোগ অধিদপ্তর সেখান থেকে আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সাক্ষাৎকারে সেনাপ্রধান আসন্ন ঈদ উপলক্ষে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড, লঞ্চঘাট, বাস স্ট্যান্ড, রেল স্টেশনের বিভিন্ন বিষয়ে যে কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী সেসব বিষয়ে অবহিত করেছেন এবং জুলাই আন্দোলন যারা আহত নিহত হয়েছেন তাদের সম্মানে যে ইফতার মাহফিল এবং তাদের যে সহযোগিতা সেসব বিষয়ে অবহিত করেছেন। বিষয় হচ্ছে যে সেনাবাহিনী মাঠে রয়েছে সত্য কথা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, কিন্তু এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ঈদের নিরবচ্ছিন্ন যাত্রা এগুলো নিয়ে তো ব্রিফ করা হয় পুলিশের পক্ষ থেকে। সেনা প্রধান এই বিষয়ে কথা বলতে যাবেন প্রধান উপদেষ্টার সঙ্গে, এটা একটু আনইউজুয়াল মনে হতে পারে, হওয়াটা একেবারে অস্বাভাবিক কিছু নয়। বাস্তবতা হচ্ছে যে আসলে তারা কি আলাপ করেছেন সেখানে তো আর কেউ ছিলেন না, কিন্তু অস্বাভাবিক বটে কেন আমি কয়েকটি কারণ বলি। যেহেতু প্রথমেই বলেছি যে 19শে মার্চ থেকে 30শে মার্চ মাঝখানে 10 দিন, এবং এই সাক্ষাৎটি তখনই ঘটলো যখন ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করে এসে কেবলই দেশে ঢুকেছেন, ঠিক তারপর পরে এই বৈঠক, এবং চীনের এই বৈঠকের দিকে খুব স্বাভাবিকভাবে ভারতের একটি সতর্ক দৃষ্টি ছিল, খুব স্বাভাবিকভাবেই। এবং যখন চীন সফর করছিলেন প্রধান উপদেষ্টা তখন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা তার নিজ দেশের সেনাবাহিনী প্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইস্যুতে। এটাও একটা নজিরবিহীন ঘটনা, সচরাচর এমনটি দেখা যায় না যে অন্য কোনো রাষ্ট্রে নিয়োজিত হাই কমিশনার বা রাষ্ট্রদূত তার সেই দেশের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন, এটা একেবারেই অস্বাভাবিক একটি বিষয়। তারা সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশ ইস্যুতেই। এবং 19শে মার্চ পরে আর কি ঘটনা ঘটলো, 11ই মার্চ সেনাপ্রধানের সঙ্গে যে দেখা করেছিলেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমরা, সেখানে কি কথা হয়েছে সেই কথা ফেসবুকে দেওয়াতে লঙ্কাকাণ্ড ঘটে গেল এবং হাসনাত আবদুল্লাহ সহ বিশেষ কোনো গোষ্ঠীর পক্ষ থেকে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটি চেষ্টা আমরা দেখেছি বিভিন্নভাবে। ক্যান্টনমেন্ট আক্রমণ করে, ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়া হয়, যার তার যে কোনো ভাষায় আক্রমণ করা সেনাপ্রধানকে। তার পরবর্তীতে আমরা দেখলাম যে সেনাপ্রধান বৈঠকে বসলেন অন্য দুই বাহিনীর প্রধানের সঙ্গে, বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানের সঙ্গে। তারা সেনা প্রধানের নেতৃত্বের প্রতি আস্থা রাখলেন। পরবর্তীতে আবার সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও সেনাপ্রধান বৈঠক করলেন এবং সেখানে তিনি শীর্ষ সামরিক কর্মকর্তা সহ অন্যদের উদ্দেশ্যে ধৈর্য রাখতে বললেন, ধৈর্যের সঙ্গে সবকিছু মোকাবেলা করতে বললেন। এর মধ্যে আবার ট্রাম্পের শুভেচ্ছা বার্তা এলো একটু কাকতালীয় ভাবে। নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের সব স্বাধীনতা দিবসে শুভেচ্ছা বাণী দেওয়া হয় না, কখনো কখনো দেওয়া হয়েছে আগে, এবার আবার দেখলাম। এবং একই সঙ্গে রোহিঙ্গা তহবিলের বরাদ্দ আবার ফিরিয়ে দেওয়া হলো। সবকিছু কিন্তু কাকতালীয় নয়, এর সাথে আরো অনেক বিষয় জড়িয়ে রয়েছে। এবং সবশেষ যে ঘটনাটি ঘটলো 19শে মার্চ থেকে 30শে মার্চের মধ্যে, ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচিত সরকারের 5 বছর প্রধানমন্ত্রী হয়ে থাকুন এমন প্রত্যাশা কোনো জায়গা থেকে উঠে এলো। আটলান্টিকের ওপার থেকে, ফ্রান্স থেকে গায়েবীর নির্দেশ যারা দিয়ে থাকেন তাদের কাছ থেকে অনেক ধরনের এই ধরনের মন্তব্য উঠে এলো। আবার সার্জিস আলমরা তাদের ফেসবুক স্ট্যাটাসে দিলেন এই ধরনের বক্তব্য। কেন 5 বছরের জন্য দেখতে চাওয়া হবে, এই মানসিকতা পোষণ করা হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে আপনি থাকুন এবং নির্বাচিত সরকারের প্রধান হয়ে, সেটাও বা কিভাবে সম্ভব, তার একটি ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করেছি, আরো অনেকেই হয়তো করেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে
এই যে 10 দিনে যা কিছু ঘটে গেল, প্রত্যেকটা বিষয় আমাদের কাছে কোনোটা বেশি অস্বাভাবিক, কোনোটা একটু কম অস্বাভাবিক যা কিছু ঘটেছে। এবং এখানে আরেকটা কথা কেউ কেউ বলতে পারেন যে কেন 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত ইফতারের শেষে নামাজে তো ইমামতি করেছিলেন আমাদের সেনাপ্রধান, হ্যাঁ করেছেন 26শে মার্চ, তাহলে সেই হিসেবে 4 দিনের মাথায় আবার এই সাক্ষাৎকারটি ঘটলো। যদি ওটি কোনো সৌজন্য সাক্ষাৎ নয়, এটি একেবারেই ফর্মাল একটি অনুষ্ঠান, দাওয়াতে গিয়েছিলেন। এবং সেই নামাজ নিয়ে নানান ধরনের কথাবার্তা হয়েছে। মিশরের সামরিক বাহিনী প্রধান মিস্টার সিসি যে নিজের এক ধরনের ইসলামী মনোভাব ফুটিয়ে ধরার চেষ্টা করছিলেন মুরসি যখন প্রেসিডেন্ট হলেন, এরকম নানান ধরনের বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন, অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সেনাপ্রধানের এই ইমামতি নিয়ে। সবকিছু মিলিয়ে যা কিছু ঘটছে না কেন, আমাদের কাছে এটি খুব সহজে ধরে নেওয়ার কিছু নেই। হতে পারে সৌজন্য সাক্ষাৎ, আমি আবার বলছি না হওয়ার সম্ভাবনাটাই বেশি। বিশেষ তাহলে কোন বার্তাটি সেনাবাহিনী প্রধান উপদেষ্টাকে পৌঁছে দিতে গিয়েছিলেন, এবং যখন কিনা তিনি চীনের মতো রাষ্ট্র সফর করে বাংলাদেশে ফিরলেন, যেই চীনকে কেন্দ্র করে নানান ধরনের ভৌগোলিক সমীকরণ দাঁড় করানোর চেষ্টা হচ্ছে ভারত এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। অতএব আর যে মাঝখানে যে কথাই বললাম, এটি নিয়ে আমি আগেও বলেছি যে প্রণয় ভার্মা তিনিও দেখা করেছেন সে দেশের সেনাপ্রধানের সঙ্গে। অতএব এগুলোকে কোইন্সিডেন্টালি হচ্ছে নাকি কোনো এর মধ্যে অন্য কিছু আছে, আমরা আসলে নিশ্চিত করে বলতে পারছি না। এবং নির্বাচন নিয়ে বিএনপি আগের চেয়ে হার লাইনে রয়েছে, এটুকু স্মরণ করিয়ে দেয় দরকার। তার মানে নির্বাচন নিয়ে যে টালবাহানা সারা বছর মানে গত আগস্ট থেকে এই পর্যন্ত আমরা দেখছি, সেটি আরো প্রকট আকার ধারণ করছে। সেই জায়গা থেকে যা কিছু হচ্ছে আমাদের সতর্ক থাকা দরকার। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে কথাটি বারবার বলে আসার চেষ্টা করছে, তার উপরে আস্থা রাখতে, আমরা সেই আস্থাটি অন্তত এখনো পর্যন্ত সেনাবাহিনীর উপরেই রাখছি। এছাড়া তো আর কোনো বিকল্প নেই। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।